দিদি গুরু ভাই বোনদের জন্য চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমার কিছু লেখা নেই, আমি যা অনুভব করছি আমি সেটাই বলছি। অসুবিধা একটু সাহায্য করে দেবেন, কেননা আপনি সেটাতে পারবেন। এই কারণে যে বাবা আসানসোল প্রথম কোন বছর এসেছিলেন আমার ঠিক মনে পড়ছে না, 2012-তে এরকমই পড়ছে। তো আমি প্রথম শুনি যে 100, তখন 16 কি 17 বছর বাবার বয়স। আমরা তখন অনেক দূরে কোয়ার্টারে থাকতাম, আমাদের ঘর বাড়ি কিছু ছিল না। তারপর আমার জায়ের বাড়ি উষা গ্রামে, তখন আমার গৌতম দার সঙ্গে পরিচয় ছিল না। তারপর আমি ওখানে এসে বলছি আমরা কালকে গুজরাটি ভবন আসবো, একজন মহাপুরুষ আসবেন, ওনার সঙ্গে দেখা করতে। তখন জায়ের কোমর ভেঙেছিল, দেখার জন্য এসছেন। তো বলছে ও গুজরাটি ভবনে তোমরা কি জন্য যাবে, আমার পাড়াতেই তো একজনের বাড়িতে উনি আসছেন, ওর সঙ্গে এখানে দেখা করো। তারপর ওখানে গেলাম খবর নিতে, উষা গ্রামের পূর্বশা কলোনির রায়ের বাড়ি। তো বলছে বাবা তো এসেছেন, কিন্তু উনি রানীগঞ্জ গেছে, কিন্তু সন্ধ্যার সময় ফিরিয়ে আসবে। তারপর আমরা প্রায় 5টা নাগাদ গেলাম, তারপর খবর পেলাম যে হ্যাঁ উনি এসেছি। তখন বাবার সঙ্গে কুয়া থাকতো, আর আমরা তো অনেক দূরে, ভিড় প্রচুর, ঘরটাতে ভিড়, কোথাও জায়গা নেই, অনেক দূরে দাঁড়িয়ে আছি আমি। তারপর বাবা আমাদেরকে হাতে ইয়ে করে যেমন ডাকে, বাবার ডাক অমনি হাসি নিয়ে আমাদেরকে ডাকছে। আমরা বুঝতেই পারছি না যে আমরা চিনি না, জানি না, আমাদেরকে ডাকছে, বুঝতে পারছি না। তারপর আমাকে কুয়া বললো যে আপনাদেরকে ডাকছে, আপনারা এখানে আসুন। তারপর আমরা ওখানে গিয়ে বাবা বলছে বসো আমার কাছে। বসলাম ওখানে। তারপর বাবা বলছে নাম ইয়ে জিজ্ঞেস করলো কোথায় থাকো। তারপর বাবা বলছে যে আমার তো মামা জানো গ্রাম আমার খুব পছন্দ, আমাকে একবার গ্রামে নিয়ে যাবে। তার মানে বাবা আমাদের তো গ্রামে ঘর কোনো জায়গায় কেনা নেই, যদি কিনি কখনো তাহলে নিয়ে যাব। কিন্তু বাবাকে এটা বলার পর বাবার ওখানে দেখা করলাম। দেখা করে আসার পর বাবা একটা আমাদেরকে বই দিয়েছিল। বই দেওয়ার পর বইটা আমার এমনিতে প্রচুর কাজ ছিল, ওখানে পড়তে সময় হতো না, কিন্তু আমি বইটা আমার মাথার কাছেই রাখতাম সবসময়। আর বইটা আমি ভোরবেলাতে আগে পড়তাম, কারণ ঘুমের ডিস্টার্ব করতাম না, তোর জেলে প্রতিদিন বইটা পড়তাম। তারপর কিছুদিন ঘরে খুব অশান্তি চলছিল, তা আমি বলছি কি দাদাকে যে চলো বাবার সঙ্গে একবার দেখা করি আমরা। তা বলছে নামাজ তো ডিউটিতে ছুটি নেই, তাই করে আমার গুরুদেব এসেছিলেন, তো ওনাকেও আমি বইটা পড়তে দিয়েছিলাম। উনি তো না খাওয়া দাওয়া না করে এক নিশ্চিন্ত মানে বইটা পড়লো। তারপর বইটা পড়ে বলছে বৌমা আমাকে মানে সম্পর্ক বৌমা হয় আর গুরুদেব, তা বলছে আমাকে বইটা দাও। তা আমার কি মনে হলো, আমি বলছি কি যে আমি আপনাকে বইটা দেবো, কিন্তু আমার বইটা যদি আমি না পড়ি না, আমার সারাদিন সেদিন ভালো যায় না, আর আমার ঘুম আসে না, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। তার আগে আমার গীতা সবসময় ধ্যান জ্ঞান ছিল, আর অনেক দিন ধরে গীতা পড়েছি, কিন্তু যখন থেকে আমি বইটা পেয়েছি আমার বইটার প্রতি খুব নেশা ছিল। তা আমি ওনাকে ওরকম বললাম, বলছি ঠিক আছে তাহলে শুধু বইটা নাই, উনি যখন আমার কোথাও যদি আসে না আমাকে ডেকে পাঠাবে। আমি তারপর হঠাৎ বাপের বাড়ি গেলাম বাজিয়াড়াতে। ওখানে গিয়ে শুনছি যে ওরা সব ধাতকা স্কুল আসানসোলের কাছে আছে, ওখানে অনুষ্ঠান হবে, সবাই যাবে। তা আমি বলছি আমিও যাবো। তারপর আমি ওখানে গেছি। ওখানে যাওয়ার পর সব অনুষ্ঠান হচ্ছে, আমাকেও একটা কিছু করতে বললো। তখন আমি কৃষ্ণের অষ্টক শতনামটা করলাম। করার পর ঠিক স্টেজ থেকে নামছি, আর সেই সময় গৌতম দা বাবার ফটো বিলি করছে। তারপরে কে কি সামনেই তো, আমাদের থেকে আসানসোল ঘোরা তো বেশি দূর নয়, সামনে, তাহলে বাবা আসছে। তারপরে এসে গৌতম দাকে ফোন করলাম। তো তখন বলছি কি উনি তো এসে গেছেন, অনুষ্ঠানটা পরে কিন্তু এসে। তারপর আমরা বাবার কাছে এলাম, গুরুদেবকে ডেকে পাঠালাম। বাবার গুরুদেবকে আমাদের তার পাশে বসালো, এবং গুরুদেব বললো বলছে হ্যাঁ যেমন নিচু ক্লাসে পড়া হয় তেমনি তোমরা প্রথমে প্রাইমারি তারপর হাই স্কুল ওরকম ভাবে পড়বে, তো তোমরা ওনার কাছে দীক্ষা নাও। ওনার কথা মতো আমরা বাবার কাছে দীক্ষা নিলাম।
দীক্ষা নেওয়ার পর আমি মনে মনে ভাবছি যে আমাদের তো সবারই দীক্ষা নেওয়া হয়ে গেল, ছোট ছেলে তো দিল্লিতে থাকে, তাহলে ওর তো হলো না দীক্ষা নেওয়া। তখন বাবা আমাকে তখনই ডাকছে, মা এসো শোনো একটু। তারপর আমি বাবার কাছে এলাম, কি বলছে, ভয় করছে মনের মধ্যে। তারপর বাবা বলছে যে ইয়ে তোমার ছোট ছেলে কোথায় থাকে মা? আমি বললাম ওই দিল্লি নয়ডাতে। বলছে আমি তো এই সপ্তাহতেই ওখানে যাচ্ছি, ওকে ওকে আমি ডেকে পাঠাবো, আর তার সঙ্গে তোমাকে আমি বাড়িতে করবো, দিয়ে ওকে আমি দীক্ষা দিয়ে দেবো। তারপর বাবা দিল্লি যায় ডাক্তার গোড়াইয়ের সঙ্গে। তারপর ডেকে পাঠিয়েছে। প্রথম দিন ওর খুলতে ওকে অনেক সময় লেগেছিল, কিন্তু ও যেখানে থাকতো তার থেকে সামনেই বাবা আসছে। তারপরে বলেছে সকালবেলায় এসো, পরের দিন আমি তোমাকে দীক্ষা দেবো। ও পরের দিন সকালবেলায় স্নান করে বাবার কাছে গেছে। আর আমাদেরকেও মামনিদি ফোন করেছে যে আমরা তোমার ছেলেকে দীক্ষা দিয়ে দিলাম, এখানে আসতে বলেছি, এসেছে গেল কথা। তারপর বাবাকে আমি বলছি যে বাবা আমাদের তো এখন ঘর বাড়ি একটা আসানসোলে অল্প জায়গার মধ্যে করছি, কিন্তু অর্ধেক হয়ে পড়ে আছে ঘর না, তারপরে তুমি আমাদের মামাকে ঘরে যাবে না? তখন বাবা বলছি কি যে কেন যাবো না, এখনই যাবো, চলো চলো চলো। আর তার আগের দিনে বাবা কি করেছিল, চন্দ্রচূড়ের কাছে একটা আশ্রমে গিয়েছিল। সেদিন রাতে বাবার নাকি সারা রাত খাওয়া হয়নি, ঘুম হয়নি, খিচুড়ি শক্ত করেছে, খেতে পারেনি বাবা। কিন্তু আমার বলতে ভয় করছিল, কিন্তু বলার সঙ্গে সঙ্গে বাবা বলছে আমার তো অনেক ভক্ত আসলো, আমি তো এক্ষুনি ওদেরকে আনতে যাবো, তো মা এখনই চলো। তখন এলেন, তখন আমাদের ইট বালি ভর্তি ঘর তারপরে অর্ধেক পড়ে আছে, কোনো টাকা পয়সাও জোগাড় করতে পারছি না, কিছু না। বাবা আসার পর কি করলো, সামান্য যেগুলো দরজা রাখা ছিল ওখানে একটা কোনো রকমে কোনো আসবাবপত্র নেই, একটা চাদর পেড়ে বসতে দিলাম। তারপর বাবা বসার পর একটু উঠে দাঁড়িয়ে জব করবো। জব করলে আমরা তখন অত সব জানতাম না, বই পড়তাম ঠিক কোথায়, কিন্তু অত তো পুরো বইটা পড়া হয়নি। তারপর জব করার পর বাবা আবার বোঝাতে এলো। তারপরে বোঝাতে আসার পর আমার বাড়িতে যখন জব করলো তখন বাবা বলছি বাবা আমি এখানে যদি আমার বাড়ি হয় কখনো, তাহলে আমি এখানে নারায়ণের সেবা দেবো, আর তোমাকেও আসতে হবে, কারণ যে আমরা যেমন বোঝাতে দীক্ষা নিলাম তেমনি এখানেও যেমন অনেকে দীক্ষা নিই। ঠিক পরের বছর বাবা বোঝাতে আবার এলেন। আসার পরে বলছি বাবা বাড়ি তৈরি হয়ে গেছে, তুমি যাবে? হঠাৎ বলছি বাবা অনুষ্ঠান করবো তাহলে। বাবা বলছে হ্যাঁ অনুষ্ঠান করো, আমি যাবো। তারপরে বাবা আমি 500 লোকের আয়োজন করছি। বাবা বলছে তোমরা তো ওখানে থাকো না, শুধু বাড়িটাই তৈরি করেছো, 500 লোকের আয়োজন করার দরকার নেই, তোমরা 200 লোকের আয়োজন করো। কিন্তু আমার হাজবেন্ড কথা শুনলো না, 500 লোকের আয়োজন করলো। তারপর বাবা এলো, প্রচুর ভিড় হলো। একাদশীর দিন ছিল, একাদশীর জন্য ফল মিষ্টি ব্যবস্থা করেছিলাম, তার সঙ্গে অনেকে একাদশীতে এখানে লুচিও খায়, লুচির ব্যবস্থা করেছিলাম। তো আমার বোন জানে না যে বাবা তো ফল দিতে হবে, বাবাকে লুচি দিয়েছে। তো বাবা তো যেমন বিদুরের ঘরে কলার খোসা খেয়েছিল, সেরকম বাবা আমাদের ঘরে লুচিয়ে ফল প্রসাদ দিয়ে খেয়েছে। একজন বলছে আমাকে তোমরা বলছিলে, আমার যাই বলছে যে তুমি তো বলছিলে যে বাবা সেদ্ধ খায় খায়, তাহলে লুচি খাচ্ছে যে। আমি বললাম লুচি খাওয়াটা আপনি দেখছেন, বাবা ভক্ত যেভাবে আয়োজন করে সেটাই বাবা গ্রহণ করে, কোনো জিনিস বাবা নষ্ট করে না। এই কারণে আমার বোন জানে না, বাবাকে দিয়ে দিয়েছে তাই নষ্ট করবে না, খাচ্ছে। তারপর আমার একটা ইচ্ছা ছিল বাবা যেন আজ রাতে এখানে থাকে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে বকতে লাগলো, ছেলে তোমার কাণ্ডজ্ঞান নেই, এখানে কোনো আসবাবপত্র নেই, কিছু না, অত বড় একটা মহাপুরুষ এখানে কোথায় থাকবে, কিভাবে থাকবে, এরকম আমাকে বকে চুপ করিয়ে দিল। চুপ করানোর পর আমি আর বাবাকে কিছু বলিয়ে নি, আর জানাইও নি বাবাকে, আর বাবার কাছেও গিয়েও আমি বলি নাই কিন্তু যে বাবা রাতে থাকার কথা। তারপর বাবা আমার বোনের বাড়িতে বলছে যাবো, তো বলছি যে আমাকে বলছে মা তুমি চলো, তোমার বোনের বাড়িতে আমি চিনি না। সবাইকে নিয়ে বাবা গেল বোনের বাড়িতে।
তারপর বোন আবার আলাদা গাড়ি করে ইয়ে ওর যাদের বাড়িতে নিয়ে গেল, আর আমরা থাকলাম কিছুক্ষণ। তারপরে আমরা দেরি করে বাড়িতে বুধাতে এসেছি, কিন্তু তার আগে বাবা আগে আগে পৌঁছে গেছে। আর সেই সময় নন্দাদি ডাক্তার গোড়াইয়ের বউ ওখানে এসেছে। ওখানে আসা মাত্রই নাকি ওনাকে বলেছে যে তুমি এক মায়ের বাড়িতে যাবে। ওনার খুব ভক্তি জানো, আমার কাছে গড় গড় করে অষ্টদশ শতনাম বলে দিল সমস্ত ওর, খুব ভক্তি, তুমি না গেলে বুঝতে পারবে না। সে গেল। তারপর আমি যখন বাড়ি থেকে বোঝাতে এলাম তখন বাবা বলছে এই দেখো এই মায়ের বাড়িতে যাবে। বলছি কেন বাবা, এখানে তো অনেক জায়গা আছে গৌতমদার বাড়িতে, তুমি ওখানে যেতে কেন বলছো? না বলছি না, আমি বলছি তাই তুমি যাবে। তো বলছে তোমার বাড়িতে পায়খানা আছে, আমি কিন্তু খুব কোমরের আমার অসুবিধা। বলে হ্যাঁ আছে, এখন আমরা ব্যবহার করিনি, তবে আছে। ঠিক আছে। তারপর নন্দাদি আমার বাবার সম্পর্কে প্রচুর, ও তো অনেকদিন পেয়েছে বাবাকে, অনেক কিছু গল্প করছে বাবার সঙ্গে, খুব বাবা নিয়ে আলোচনা করছি। আলোচনা করার পর আমার একটু চোখটা লেগে এসছে আর ও ঘুমিয়ে গেছে। তারপর একটু পরেই আমি হঠাৎ উঠে দেখছি যে মানে ঘুমন্ত অবস্থা নেই, ঘুম থেকে উঠে গেছি, উঠে দেখছি যে নন্দাদিকে দেখতে পাচ্ছি না, দেখছি বাবা এখানে শুয়ে আছে। তারপর আমি তো কুলগুরুদের শুনেছিলাম যে ঘুমন্ত অবস্থায় কাউকে উঠাও না, বৌমা নিজ পায়ে হাতে আঙুল দিয়ে করবে, তারপর উনি যদি উঠে তবে উঠাবে। কিন্তু আমি ওই করতেও সাহস পাচ্ছি না। আমি দূরে চিৎকার করে বলছি বাবা তুমি এখানে এসছো, আমার তুমি মনে কোথাতে কি করে জানতে পারলে? আমি পরে বলছি। তারপর কিছুক্ষণ পরে দেখছি বাবা নেই। নন্দাদি বলছি তুমি কার সঙ্গে গল্প করছো, কি বাবা করে চিৎকার করছো? তখন আমি নন্দাদিকে বললাম নন্দাদি জানো বাবা না এখানে শুয়ে আছে, আমি বাবাকে বলেছিলাম কিন্তু আমি বলতে পারিনি বাবাকে গিয়ে আসার আমার বাড়িতে, কিন্তু বাবা এখানে অনেকক্ষণই ছিল। আমি জেগে থেকে বসে বসে দেখেছি বাবাকে এখানে শুয়ে আছেন বাবা ঘুমাতে, কিন্তু তুমি আমার কথা শুনতে পেয়ে আমি তখন কাঁদছি, চোখ বন্ধ আমার কেঁদে কেঁদে। তুমি এই কথাটা জিজ্ঞেস করছো, আমি তোমার মধ্যেই, কিন্তু তোমাকে দেখিনি, আমি বাবাকে দেখেছি। কিন্তু বাবা যে মনের কথা এইভাবে জানতো, তখন আমার বই পড়েও এত জ্ঞান হয়নি, অতটা আমার বই তখন পড়া হয়নি। তো বইটাই আমার জীবনের সাথী, বইটার জন্য আমি অনেক কিছু পেয়েছি, তাছাড়া আমি কোথায় চলে যেতাম। আর জায়গার কোথাটা আজ তো প্রায় সময় শেষ হয়ে যাবে, কতক্ষণ সময় আছে, ওইটাও একটা আমার অলৌকিক ঘটনা, যেটা জায়গাটা বাবা বলেছিল